মিন্টু আমার নাম ছবিটি পরিচালনা করেছেন গুণীমান এবং সুনামধন্য পরিচালক এজে মিন্টু। এবং মিন্টু আমার নাম ছবিতে অভিনয় করেছেন সোহেল রানা, ববিতা, কল্পনা, পবি মিত্র, খলিল, শকত আকবর এবং জসিম। মিন্টু আমার নাম ছবির গল্পের শুরুতে দেখা যায় খলিলুল্লাহ খান অর্থাৎ বিল্লা সেঠ। খলিলুল্লাহ খান জনগণের সামনে থাকে একজন সমাজসেবক এবং জনদরদী এবং পরোপকারী, কিন্তু লোকচক্ষুর আড়ালে এবং রাতের অন্ধকারে তিনি হল বিল্লা সেঠ এবং ভয়ঙ্কর একজন মানুষ। তার দ্বারা এমন কোনো খারাপ কাজ নাই যে তিনি শহরের ভিতর করে না। তো একদিন বিল্লা সেঠ অর্থাৎ খলিল তার মেয়েকে বলে, মা শোনো, তোমাকে আমি অনেক ভালোবাসি এবং আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমি যাই কিছু ধন সম্পদ করতেছি না কেন, সব কিছু তোমার জন্য। কারণ তুমি ছাড়া এই জগতে আমার আপন বলতে কেউ নেই। তোমার মা ছিল, তোমার মাও চলে গেছে আমাকে একা ফেলে। কিন্তু তুমি এমন কোনো কাজ করো না মা, যা আমি শুনলে বা দেখলে মনে কষ্ট পাই। তখন ববিতা বলে, ড্যাড, আমি এমন কোনো কাজ করব না যা তোমার মনে কষ্ট দেওয়ার মতো কাজ তুমি দেখতে পাও অথবা শুনতে পাও। আমি তোমাকেও প্রচণ্ড ভালোবাসি। তবে বাবা, আমি কাছে পাই না, কারণ তুমি অনেক সময় দূরে দূরে থাকো। তখন খলিলুল্লাহ অর্থাৎ বিল্লা সেঠ বলে, মা আমি অনেক ব্যবসা বাণিজ্য কাজে ব্যস্ত থাকি, তো আর আমার এত ফ্যাক্টরি অথবা এত জনবল এবং জনগণের কাছে এত জনপ্রিয় কোনো মিটিং আমার ছাড়া হয় না এবং কোনো জনসভা আমার ছাড়া হয় না, এবং কোনোই শুভ কোনো কাজ করতে গেলে আমাকে তারা নিমন্ত্রণ করে, সেখানে আমার যেতে হয়। তাই আমি তোমাকে সময় দিতে পারি না। তবে আমার কাজ কিছুটা কমে এসেছে। আমি যদি কোনো ভালো একটা নেতা হতে পারি অথবা জনগণ যদি আমাকে চায়, যদি জনগণ আমাকে গ্রহণ করে, সেইটাই হবে আমার সবচেয়ে পরম পাওয়া। এবং তারপর থেকে আমি তোমাকে অবশ্যই প্রচণ্ড সময় দেব, যা তোমার চাহিদা মতন তুমি আমাকে পাও। তখন ববিতা বলে, বেশ ভালো, আমি চাই যে তুমি আমার পাশে সবসময় থাকো, কারণ তুমি ছাড়া তো আমার আর কেউ নেই ড্যাড। তবে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি ড্যাড। এই কথা বলে খলিলুল্লাহ অর্থাৎ বিল্লা সেঠকে জড়িয়ে ধরে ববিতা। তো বিল্লা সেঠও ববিতাকে মেয়ে হিসাবে জড়িয়ে ধরে। এদিকে গল্পে দেখা যায় সোহেল রানা এবং পবিত্র থাকে, তারা জানে দোস্ত এবং দুজন দুজনকে খুব প্রচণ্ডভাবে ভালোবাসে এবং তারা দুজন একসাথেই সব কিছু কাজকর্ম করে। তো এদিকে খলিলুল্লাহ খানের আরেকজন ঘনিষ্ঠ লোক থাকে, তার সহচর, এবং সে হলো জসিম। জসিম একদিন খলিলুল্লাহ খানকে বলে, বস আমি একটা কথা বলি, আপনি যে জনগণের সামনে ভালো মুখোশধারী বেশ ধারণ করেছেন এবং জনগণ আপনাকে খুব ভালো জানে এবং আপনাকে সম্মান শ্রদ্ধা করে এবং আপনাকে নিয়ে তারা গর্ববোধ করে, কিন্তু আপনি যে জনগণের চক্ষুর আড়ালে যে আপনি একজন সন্ত্রাসী, কালোবাজারি, সেটা তো আপনি নিশ্চয়ই জানেন। তখন বিল্লা শেঠ বলে, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সামনে দাঁড়িয়ে এ কথাগুলো বলছো, তোমার তো স্পর্ধাটা দিন দিন বেড়ে যাচ্ছে, মুখে লাগাম দিয়ে কথা বলো। তখন জসিম বলে, বস এই কথাগুলি কিন্তু আমি বলিনি, এই কথাগুলি বলেছে কে জানেন? শকত আকবর অর্থাৎ আপনার বিশিষ্ট কেশিয়ার, আপনার অফিসের ঊর্ধ্বতম কর্মকর্তা, সে বলেছে এবং কিছু কিছু লোকের কানে এই কথাগুলি ছড়াচ্ছে। তখন খলিল বলে, কি বললে তুমি? এই কথাগুলো তোমার নয়, এই কথাগুলো শকত আকবর, সেই কথাগুলি বলেছে, তুমি শুনেছ? বস আমি কখনো মিথ্যা কথা বলি না, আর আপনার সাথে মিথ্যা কথা বলার কোনো প্রশ্নই উঠে না, কারণ আপনি আমার বস। আপনার সাথে তো আমি মিথ্যা কথা বলতে পারি না। আপনি বিশ্বাস না হয় আপনি শকত আকবরকে ডেকে জিজ্ঞাসা করতে পারেন। সেই মুহূর্তে খলিল ফোন দেয় শকত আকবরকে। তখন শকত আকবর ফোন পেয়েই সঙ্গে সঙ্গে চলে আসে, অর্থাৎ খলিলের অফিসে। তখন সালাম দিয়ে শকত আকবর বলে, বস আমাকে ডেকেছেন? তখন খলিল বলে, আমি তোমাকে একটা প্রশ্ন করব, প্রশ্নর সঠিক জবাব দিবে, আর যদি সঠিক জবাব না দাও তাহলে তোমার পরিণতি অনেক খারাপ হতে পারে। তখন শকত আকবর বলে, বস আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাকে সঠিক উত্তর এবং সঠিক জবাব দেবো। তখন খলিল বলে, তুমি নাকি বলে বেড়াচ্ছ যে আমি লোকের সামনে ভালো মানুষ এবং সমাজসেবক এবং জনদরদী, কিন্তু লোকচক্ষের আড়ালে নাকি আমি একজন সন্ত্রাসী, কালোবাজারি।
তখন শওকত আকবর বলে, না আমি তো এই কথা বলিনি। তখন জসিম বলে, আপনি এই কথা বলেছেন, আমি নিজ কানে শুনেছি এবং সাক্ষ্যও আছে। শওকত আকবর বলে, না আমি এই কথা কখনোই বলিনি, আমি বলেছি যে আমাদের বস অনেক ভালো, একজন সমাজসেবক এবং জনদরদি, উনি আমাদের অনেক খবর রাখেন এবং বিপদে আপদে বস আমাদের সাহায্য সহযোগিতা করেন। তখন খলিল বলে, জসিম তুমি মিথ্যা কথা বলতেছ। তখন জসিম বলে, না আমি সত্য কথা বলতেছি। তখন সেই মুহূর্তে গিয়ে খলিলুল্লাহ খান অর্থাৎ বিল্লাহ শেখ জসিমকে গিয়ে একটা থাপ্পড় মারে। তো থাপ্পড় খাওয়ার পর জসিম বলে, বস আপনার কাজটা ভালো করলেন না, আপনি আমার কথাটা বিশ্বাস করলেন না, কিন্তু আপনার কাজটা খুব খারাপ করলেন আমাকে থাপ্পড় মেরে। এই থাপ্পড়ের জবাব একদিন আপনাকে দেব আমি, তবে সেই দিন বেশি দিন দূরে নয়। তবে আপনি এত মানুষের সামনে যে আমাকে অপমান করলেন, এর জবাব আপনি নিশ্চয়ই পাবেন বস। তখন জসিম শওকত আকবরের দিকে তাকিয়ে বলে, শোনেন কেশিয়ার, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি আমাকে অপমান করাতে বাধ্য করেছেন বসকে দিয়ে, কিন্তু এর জবাব আপনিও পাবেন। আমি এমন উত্তর আপনাদের দেব, এমন জবাব আপনাদের দেব যা আপনারা দুজনে কখনোই ভুলতে পারবেন না। এই কথা বলা জসিম সেখান থেকে চলে যায়। তো জসিম চলে গিয়ে সেখান থেকে গিয়ে সে গ্যাং তৈরি করে এবং তার কুখ্যাত গ্যাং। তো এদিকে সোহেলরানা এবং পরিমিত দুই দোস্ত থাকে, তারা দুই বন্ধু থাকে। তো একদিন সোহেলরানা এবং পরিমিত তারা চাকরির জন্য তারা নানান জায়গায় ঘুরতেছে। জসিম দুজনকে দেখে একদিন বলে, তোমার নাম কি? তখন সোহেলরানা বলে, আমার নাম মিন্টু। আর ববি মিত্তু বলে, আমার নাম পবি মিত্তু। তো জসিম বলে, তোমরা কি আমার সাথে কাজ করবে? তখন পবি মিত্তু অর্থাৎ মিন্টু বলে, আমরা কাজ করব। তখন মিন্টু বলে, কি কাজ? তখন জসিম বলে, ঠিক আছে তোমাদের আমি পরে জানাবো, তোমরা আগামীকাল আমার অফিসে আসবে, এই নাও কার্ডটা, এই কার্ড নিয়ে যাও। এদিকে জসিম তার মনে মনে একটা হিংসা তার ভিতরে কাজ করতে থাকে। তো হিংসাটা হলো কি, যে শওকত আকবরকে সে মেরে ফেলবে। তো শওকত আকবর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন জসিম গিয়ে সামনে দাঁড়ায়, কয়, দেখেন কেশিয়ার সাহেব, আপনার জন্য আমি বসের কাছে থাপ্পড় খেয়েছিলাম, আপনার জন্য, কিন্তু আপনি সত্যই বলেছিলেন যে বস নানান খারাপ কাজ করে বেড়ায়, কিন্তু আপনি বসের সামনে আমাকে অপমান করতে বাধ্য করিয়েছিলেন, বসের হাত দিয়ে আমাকে থাপ্পড় খাওয়াতে। কিন্তু আজ তো আপনাকে আমি এমন শিক্ষা দেবো যা আপনি কখনো বলতে পারবেন না। সঙ্গে সঙ্গে জসিম কী করে, পিস্তল বের করে শওকত আকবরকে 3-4টে গুলি করে রাস্তায় ফেলে দেয়। এদিকে শওকত আকবরের ছেলে থাকে মিন্টু অর্থাৎ সোহেলরানা। তখন সোহেলরানা যখন খবর পায় তখন দৌড়ে আসে, বাবা বলে চিৎকার করতে থাকে। তখন কেউ বলে না যে তাকে কে খুন করেছে এবং কে বা খুন করেছে, কিন্তু সবাই জানে, কিন্তু কেউই জসিমের নাম বলে না এবং প্রকাশ করে না। তখন সোহেলরানা বলে, আমার বাপকে যারা খুন করেছে তাদের আমি ছাড়বো না, আমার নাম মিন্টু, আজ থেকে আমি মিন্টু আমার নাম রাখবো না, আমার নাম হবে মিন্টু আমার নাম। আমার বাপকে যারা মেরেছে তাদের আমি নাম মারা পর্যন্ত আমার নিস্তার হবে না। এক পর্যায়ে পরিমিত খবর পেয়ে দৌড়ে আসে, আসার পর মিন্টু অর্থাৎ সোহেলরানাকে ধরে বলে, বন্ধু তুই কোনো চিন্তা করিস না, তোর বাপ অর্থাৎ আমাকে চাচাকে যারা হত্যা করেছে এবং গুলি করে মেরেছে তাদের একটাকেও ছাড়বো না, আমরা এর বদলা নেব। এদিকে জসিম শওকত আকবর খুন করার পর সে একটা আনন্দ উৎসব করতেছে। এখন জসিম তার চেলাপেলাদের বলে, শোন, বিল্লা সেটকে খতম করতে হবে, আর বিল্লা সেটকে খতম করার আগে তার মেয়ে ববিতাকে তুলে আনতে হবে, আর ববিতাকে তুলে আনলেই সব ঝামেলা শেষ। এদিকে গল্প দেখা যায়, ববিতার সাথে এক পর্যায়ে সোহেলরানার রাস্তায় দেখা হয়, কারণ ববিতা যাচ্ছিল গাড়ি করে, হঠাৎ রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে যায়। তখন ববিতায় দাঁড়িয়ে থাকে, এমন সময় কিছু গুন্ডামান্ডা এসে ববিতাকে অ্যাটাক করে। তখন সোহেলরানা এবং পরিমিত গিয়ে ববিতাকে উদ্ধার করার পর সোহেলরানা বলে, ম্যাডাম আপনার গাড়ি কি সমস্যা হয়েছে? তখন ববিতা বলে, দেখেন আমি তো বুঝতেছি না। তখন সোহেলরানা বলে, আচ্ছা দেখি চেষ্টা করে আপনার গাড়িটা মেরামত করা যায় কিনা। তখন সোহেলরানা কিছুটা কাজ জানতো গাড়ির। তখন সোহেলরানা গাড়িটা ঢাকনা খুলে চেক করার পর তখন ববিতাকে বলে, আপনি এবার গাড়ির ভিতর গিয়ে স্টার্ট দেন, দেখবেন গাড়ি স্টার্ট নেবে। তখন ববিতা গাড়ির ভিতর গিয়ে স্টার্ট দেয়, গাড়ি স্টার্ট নেয়। তখন ববিতা সোহেলরানাকে বলে, আপনাকে অশেষ ধন্যবাদ।
তো আপনি আমার জীবন বাঁচিয়েছেন এবং গাড়িটাও আপনি সারিয়ে দিয়েছেন। তখন পরিমিত বলে, আমাদের ধন্যবাদ দিয়ে লাভ নেই, আমরা হলাম বেকার, তবে একটা কাজ পেয়েছিলাম ওই যে জসিমের আন্ডারে, সেখানে খারাপ কাজ, আমরা সে কাজ করব না বলে সেখান থেকে চলে এসেছি। তখন ববিতা বলে, ঠিক আছে, এই কার্ডটা আপনারা রাখুন, আমার সাথে এই কার্ডটা নিয়ে আগামীকাল বেলা 12টার দিকে আমার বাড়িতে চলে আসবেন, আপনাদের আমরা একটা ভালো কাজ দেব এবং আমার ডেটকে বলে। তখন সকালদানে এবং পরিমুক্ত বলে, দোষ ভালোই হলো, যাক একটা কাজ তো পেলাম। তখন ববিতা চলে যায়, তার বাপ ডেট বিল্লে সেটে গেছে। বাবা, আমাকে আজকে 2টা যুবক বাঁচিয়েছিল কিছু গুন্ডার হাত থেকে, তবে সেই গুন্ডাগুলো আমার মনে হয় আপনার পালিত কুত্তা জসিম আছে না, তার লোক। সেই মুহূর্তে বিল্লাস শেখ জসিমকে ফোন করে, শোন জসিম, তুই আমার মেয়েকে তুলে নেওয়ার চেষ্টা করেছিলি না, এবং তুই আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেছিলি না, তবে শোন, আজকের পরের থেকে যদি তুই কোনো আমার মেয়ের দিকে তাকাস এবং তোর লোকদের লাগাস, তাহলে তোকে নিস্তার থাকতে দেব না। আমার নাম কিন্তু বিল্লা শেঠ। তুই আমার নিমক খেয়েছিস, কিন্তু নিমক আর আমি শুরু করে দিয়েছিস। তো জসিম বলে, শোনেন বস, আপনার আমি নিমক খেয়েছি, কিন্তু আপনার অনেক কাজও করে দিয়েছি, কিন্তু আমার সাথে যারা অন্যায় এবং বেয়াদবি করে আমি তাদের পছন্দ করি না। এবং শওকত আকবরও আমার সাথে অন্যায় করেছিল, বেয়াদবি করেছিল, তাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। এই কথাটা মনে রাখবেন, আপনাকেও আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। আর যদি সরাতে না পারি, তাহলে আমার নাম জসিম না। তখন বিল্লাসিদ বলে, তোর নাম জসিম না কি সেটা আমি তোকে পরে টের পাওয়াবো বদমাইশ। তুই আমারটা খেয়ে আমারটা পড়ি তুই আমার সাথেই রংবাজি করতেছিস না, এর জবাবটা আমি তোকে দেব। আমার নাম বিল্লা শেঠ, আমি কিন্তু কালোবাজারের সম্রাট। তো জসিম বলে, আপনি এখন কালোবাজারের সম্রাট নন, আমি হইলাম এখন কালোবাজারের সম্রাট। আপনার কথায় কেউ আর কোনো কাজ করবে না, এখন আমার কথায় কাজ করবে। তখন খলিল এর পরের দিন দেখা যায় 2টি যুবক তাদের বাড়িতে আসে। 2টি যুবককে দেখি খলিলের খুব পছন্দ হয়। খলিল মনে মনে ভাবে, মনে হয় এরা খুব সাহসী, এদের দিয়েই আমার কাজ হবে। এভাবেই খলিল তাদের গ্রহণ করে নেয়। এদিকে এক পর্যায়ে দেখা যায় ববিতার সাথে সহালডানার প্রেম ভালোবাসা হয়ে যায়। এদিকে পরিমিত্র এবং কল্পনার সাথে তাদেরও দুজনের প্রেম ভালোবাসা হয়ে যায়, দুজন দুজনকে ভালোবাসে। একদিন কল্পনা হেরে যাচ্ছিল রাস্তা দিয়ে, মানে বনের ধার দিয়ে। তো জসিমের কিছু লোক কল্পনাকে তুলে নিয়ে যায়। তো জসিম কল্পনাকে দেখে তার পছন্দ হয়ে যায়। তো পছন্দ হয়ে যাওয়ার পর কল্পনাকে বলে, তুমি অনেক সুন্দরী। তো জসিম কী করে, কল্পনার ইজ্জত নষ্ট করে তাকে মেরে ফেলে তাকে রাস্তায় একটা পাশে ফেলে রাখে। তো এই খবরটা এবং কিছু লোকের মাধ্যমে শুনতে পারে পরিমৃত্যু দৌড়ে গিয়ে দেখে যে তার প্রেমিকাকে মেরে ফেলেছে। তখন পরিমৃত্যু বলে, আমার প্রেমিকা এবং আমার ভালোবাসাকে যারা মেরে ফেলেছে, যারা হত্যা করেছে, তাদের আমি ছাড়বো না, তাদের এক এক করে মারবো। সেই মুহূর্তে মিন্টু অর্থাৎ সোয়ালডানে চলে আসে। দোষ, তোর প্রেমিকাকে যে মেরেছে অথবা যারাই মেরেছে তাদের আমরা ছাড়বো না, আমার বাপকেও যারা মেরেছে তাদের আমরা ছাড়বো না। আজ থেকে শুরু হবে আমাদের প্রতিশোধ নেওয়ার পালা, কারণ আমার নাম মিন্টু, আমার নাম। তোর পরিমিত্য বলে, দোষ, আমার ভালোবাসাকে যে আমার বুক থেকে কেড়ে নিয়েছে তাদের আমরা বাঁচতে দেব না। তখন মিন্টু বলে, আমার বাপকে যারা খুন করেছে তাদের আমরা বাঁচতে দেব না। আজ থেকে ওয়াদা করলাম 2 বন্ধু মিলে আমরা এর বদলা নেব, এর প্রতিশোধ নেব। তো সেই মুহূর্তে দেখা যায় যে সোয়ালডানা এবং পরিমিত্র তাদের প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রস্তুত হতে থাকে। তো তারা সেখানে চলে যায়। তো এদিকে দেখা যায় যে খলিল পরিমিত্র এবং সোয়ালডানা অর্থাৎ মিন্টুকে ডেকে পাঠায়। তখন খলিল বলে, দেখো, আজ তোমাদের একটা কথা বলি। কথাটা হলো কি, আমার অফিসে একজন কর্মচারী চাকরি করতো, তার নাম হলো শওকত আকবর। আর শওকত আকবরকে কে মেরেছে তোমরা জানো? তখন মিন্টু অর্থাৎ সল্লানা বলে, কয় না, আমি জানি না। কয়, এই শওকত আকবরকে মেরেছে জসিম। এবং আমি এতটুকু সংবাদ পেয়েছি যে গতকাল একটি মেয়ের লাশ পাওয়া গেছে বনের ধারে, সেই মেয়েটিকেও জসিমের লোকেরা মেরে ফেলেছে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তখন সোহেলরানা এবং পবিমিত্র রেগে ফায়ার হয়ে যায় যে, বস, আমাদের দুজনের অনেক ক্ষতি করেছে জসিম, একে আমরা ছাড়বো না। তো এদিকে দেখা যায় জসিমের সাথে ববিতার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর তারা সংসার ভালোভাবে করতে থাকে এবং
খলিল তাদের মেনে নেয়। তো তারা অন্য একটি এলাকায় গিয়ে বসবাস করে, কারণ সোহেলরানা চায় না যে তার শ্বশুরবাড়িতে থাকার জন্য। তো খলিল চায় যে তার মেয়েকে নিয়ে সে অন্য বাসায় থাকুক। তো তাদের একটা ফুটফুটে সন্তান হয়। এক পর্যায়ে জসিম তাদের সংসারকেও ভেঙে দেয় চক্রান্ত করে। চক্রান্ত ভেঙে দেওয়ার পর ববিতা এবং সোহেলরানা আলাদা হয়ে যায়, এবং ববিতার গর্ভে সন্তান থাকে। সন্তানটা যখন 10 বছর হয়, তখন ববিতা তার ছেলে অর্থাৎ তার মাকে বলে, মা, আমার বাবা কোথায়? তখন ববিতা বলে, আমি জানি না তোর বাবা কোথায়, কিন্তু এতটুকু জানি যে আমার বাপ অর্থাৎ তোর দাদাকে মেরে ফেলেছে একজন, সে তার নাম জসিম, এবং আমাদের স্বামী স্ত্রী বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন করেছে, তার নামও জসিম। তো তোর বাবা কোথায় গেছে সেটা আমি জানি না। তখন ছেলেটা তার মার সামনে একটা গান দেয়, কোথায় গেলে আমার বাবা, এরকম একটা শিরোনামে গান আসে। গান শেষে ববিতা মানে তার ছেলেকে জড়িয়ে ধরে বলে, বাবা, একদিন না একদিন তোর বাবা ফেরত আসবে, তুই কোনো চিন্তা করিস না। তো সলডানা অনেক খুঁজতে থাকে, পরিমুত অনেক খুঁজতে থাকে, কিন্তু সলডানা তার স্ত্রী ববিতাকে খুঁজে পায় না। তো একদিন দেখা যায় যে একটা ছেলে রাস্তায় হোঁচট পড়ে গেছে, রক্ত বেরোচ্ছে। তখন সলডানা দৌড়ায় গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরার পর তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ছেলেটার রক্তের প্রয়োজন। তখন সলডানা নিজের রক্ত দিয়ে ছেলেটাকে বাঁচায়। বাঁচানোর পর তখন ছেলেটা বলে যে, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তখন সোহেলরানা বলে, বাবা, তোমার বাড়ি কোথায়? তখন ওই ছেলেটি বলে, আমার বাড়ি তো ওই একটা বস্তিতে। তখন সোহেলরানা গিয়ে সে বস্তিতে নিয়ে যায়, কিন্তু তার সাথে ববিতার দেখা হয় না। তো কিছুদিন পর দেখা যায় ববিতা একদিন সোহেলরানাকে দেখতে পায়। তো দেখতে পাওয়ার পর সোহেলরানার সাথে ববিতার পরিচয় হয়ে যায়, এবং তাদের স্বামী স্ত্রী মিল হয়ে যায়। তখন ববিতা বলে, এটাই তোমার সন্তান। তো সোহেলরানা তার ছেলেকে জড়িয়ে ধরে, কারণ এক কদিন সোহেলরানা জেলের ভিতরে ছিল এবং পরিমিত জেলে ছিল। জসিম চক্রান্ত করে দুই বন্ধুকে জেলে পাঠিয়েছিল। তারা জেল থেকে ফেরত আসার পর এবং মিন্টু তার স্ত্রী ববিতাকে খুঁজে পায়, তার সন্তানকে খুঁজে পায়। তখন দেখা যায় পরিমৃত্যু এবং সোহেলরানা তার মিন্টু বলে, আমরা এর বদলা নেব দোস্ত। আমাদের অনেক ক্ষতি করেছে জসিম, অনেক ক্ষতি করেছে, আমাদের শান্তিতে থাকতে দেয় নেই, শান্তিতে বসবাস করতে দেয় নেই। আমার শ্বশুরকেও মেরে ফেলেছে, অর্থাৎ বিল্লা শেঠকে মেরে ফেলেছে। এখন সে হয়েছে বিল্লা শেঠ। সেই বিল্লা শেঠকে আমরা ধ্বংস করে দেব। আমরা যদি ধ্বংস করতে না পারি, তাহলে আমরা আর এই পৃথিবীতে বেঁচে থাকবো না। তখন ববিতা বলে, আমি তোমাদের বলছি, আমার বাপকে যারা হত্যা করেছে, তোমার বাপকে যারা হত্যা করেছে এবং তোমার প্রেমিককে যারা হত্যা করেছে, তাদের তোমরা শেষ করে দাও। আর আর যদি তোমরা শেষ করতে না পারো, তোমরা এ মুখ নিয়ে আমার সামনে আসবে না। তখন ববিতার ছেলে বলে, বাবা, আমার দাদু হত্যার প্রতিশোধ নাও, আমার নানু হত্যার প্রতিশোধ নাও, এবং আমার চাচার আন্টি যে যারা খুন করেছে তাদের হত্যার প্রতিশোধ নাও। তখন সোহেলরানা অর্থাৎ মিন্টু বলে, আমার নাম মিন্টু, মিন্টু আমার নাম। আমার বাপকে যারা হত্যা করেছে তাদের আমি ছাড়বো না। তুমি ওই মুহূর্তে বলে, আমার ভালোবাসাকে যারা হত্যা করেছে তাদের আমি ছাড়বো না। এই বলে তারা প্রতিশোধ নেওয়ার জন্য তারা হয়ে যায় রংবাজ এবং সন্ত্রাস। তারা হয়ে যায়, দুই বন্ধু হয়ে যায় ন্যায়ের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেয় যে যারাই আজ থেকে জুলুম করবে তাদের আমরা মেরে ফেলব। এদিকে জসিম দেখা যায় যে তার সেই এলাকায় নানান চাঁদাবাজ এবং লুটেরাজ করে চলতে থাকে। তো বাধা হয়ে দাঁড়ায় সোহেলরানা এবং পরিমৃত্যু। তো একদিন সোহেলরানা বলে জসিমের কিছু চেলাকে, আমার নাম মিন্টু, মিন্টু আমার নাম, আজকের পর থেকে এই এলাকায় যে চাঁদা নিতে আসবি তাদের চোখগুলো উপড়ে ফেলবো এবং হাতগুলো কেটে ফেলবো। তখন তারপর সেখানে একটা মারামারি হয়, এবং দেখা যায় মিন্টু একজনের হাত কেটে ফেলে এবং চোখ উপড়ে ফেলে জসিমের কাছে পাঠিয়ে দেয়। জসিম সেই যুবকটি দেখে সে চমকে যায়, এত বড় সাহসকার যে আমার লোকদের গায়ে হাত দিয়েছে, এত বড় স্পর্ধাকার। তখন একজন বলে, মিন্টু, তার নাম নাকি মিন্টু। সে বলে, মিন্টু আমার নাম, মিন্টু এই কাজটা করেছে। জসিম বলে, কি মিন্টু? কোন মিন্টু? তখন একজন বলে, বস, বিল্লা শেঠের সাথে কাজ করতো মিন্টু এবং পরিমৃত্যু, তারা দুই বন্ধু মিলে আমাদের পিছনে লেগেছে এবং আমাদের শেষ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তখন জসিম বলে, ভাই না, মিন্টু আমাদের কিছু করতে পারবে না এবং পরিমৃত্যু আমাদের কিছু করতে পারবে না। যাও,
তাদের দুর্বলতা খুঁজে বের করো। তখন একজন জসিমের সহচর গিয়ে তাদের দুর্বলতা খুঁজে দেখা যে মিন্টুর স্ত্রী আছে ববিতা এবং ববিতার একটা ছেলে। তো জসিম বলে, যাও রাতের আধারে তার ছেলে এবং তার স্ত্রীকে ধরে নিয়ে আসো। তো কিছু গুন্ডারা গিয়ে ববিতা এবং তার ছেলেকে ধরে নিয়ে এসে আস্তানা নিয়ে আসে। তো এদিকে ফোন করে সোহাল অর্থাৎ মিন্টুর কাছে। মিন্টু তখন ফোন পেয়ে মিন্টু বলে, আমার স্ত্রী আর সন্তানের যদি কিছু হয় জসিম, তোকে আস্ত রাখবো না, তোকে শেষ করে ফেলবো, তোর জীবনটা শেষ করে ফেলবো। তুই আমাদের জীবনটা নরক বানিয়েছিস, তোর জীবনটা আমরা নরক বানিয়ে ফেলবো। শোন, তুই নতুন বিলাসে হয়েছিস না, তোর পাখা গজিয়েছে না, তোর পাখাটা আমরা কেটে ফেলবো। আজকের পর থেকে তোর সাথে হবে সংগ্রাম। আর কথাটা মনে রাখ, তুই যদি মাত্র 3 ঘন্টার ভিতরে আমার স্ত্রী এবং আমার সন্তানকে ছেড়ে না দিবি, তাহলে তোকে শেষ করে ফেলবো। তখন জসিম বলে, আরে শোন মিন্টু, তোর তো মিন্টু, তুই বলে যে মিন্টু আমার নাম। মিন্টু 3 ঘন্টা কেন, 30 বৎসরও তোর স্ত্রী এবং তোর সন্তানকে পাবি না, যদি তোরা আমার কাছে মাথা নত না করিস। তোরা স্বীকার করতে হবে যে আমার উপরে কোনো বস নেই, আমি হলাম বিল্লা শেঠ। আর আমি কয়েকজনকে খুন করেছি জানিস। শোন, আমি তোর শ্বশুরকে খুন করেছি, এবং আমি শকতাগুলোকে খুন করেছি, এবং একটা মেয়েকে খুন করেছি, এবং তোদেরও খুন করতে আমার একটুকু হাত কাঁপবে না, এবং তোর ছেলে এবং তোর স্ত্রীকে খুন করতে একটু হাত কাঁপবে না। তখন সোহাল বলে, আমি আসতেছি। তোর পরিমিত্র বলে, আমরা বন্ধুই আসতেছি তোদের ধ্বংস করার জন্য। তো এক পর্যায়ে দেখা যায় তারা জসিমের গিয়ে মুখোমুখি হয়। তো জসিমের আস্তানে গিয়ে সেখানে গোলাগুলি অ্যাকশান মারামারি হয়। মারামারির শেষ পর্যায়ে দেখা যায় জসিমের সব লোককেই সোহাল এবং পরিমিত্র মেরে ফেলে। তো মেরে ফেলার পর জসিম যখন পালিয়ে যেতে চায়, তখন জসিমকে 2 বন্ধু অর্থাৎ মিন্টু অর্থাৎ পরিমিত্র ধরে ফেলে। তখন মিন্টু বলে, শোন জসিম, তুই আমার বাপকে মেরেছিস, তুই আমার শ্বশুরকে মেরেছিস। তো পরিমিত্র বলে, তুই আমার ভালোবাসার সাথীকে মেরেছিস। তো মিন্টু বলে, তুই আমার ছেলেকে ধরে নিয়ে এসেছিস এবং আমার ছেলের পাগুলো গুঁড়া করে ফেলেছিস, আমার ছেলে এখন হাঁটতে পারে না, আর আমার স্ত্রী ইজ্জত নষ্ট করতে চেয়েছিলি। এ কথা বলে আর এক এক করে ঘুষি মারে। পরিমিত্র এ কথা বলে এক এক করে ঘুষি মারে, এবং দুজনে ঘুষি মারতে 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 এক পর্যায়ে জসিম উল্টা পড়ে যায়। উল্টা পড়ে গিয়ে সে একটা পিস্তল নিয়ে মিন্টু অর্থাৎ সোহালানার ছেলেকে সে পিস্তল থেকে বলে, তোরা আমার কাজে বাধা দিবি না, তোরা এখান থেকে চলে যা, আর না হলে তোদের এই সন্তানকে মেরে ফেলবো। তোরা এখনও সময় আছে, আমার কাছে মাথা নত কর। তখন সোহালানা এবং পরিমৃত্যু তারা মাথা নত করে এক মুঠো করে মাটি নিয়ে জসিমের মুখে অর্থাৎ চোখে ছিটিয়ে দেয়। তখন জসিম কিছু দেখতে পারে না। তখন পরিমৃত্যু এবং সোহালডানা দুজনে জসিমকে মারতে মারতে একেবারে মেরে ফেলে। এক পর্যায়ে 2 বন্ধু মিলে জসিমকে গুলি করে মেরে ফেলে। তখন জসিম মারা যায়। জসিম মারা যাওয়ার পরে জসিম মারা যাওয়ার সময় বলে যে আমি অনেক পাপ করেছিলাম, অন্যায় করেছিলাম, এরপর আচ্ছিত্ত মনে আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে আমার মৃত্যুর মধ্য দিয়ে। তখন আল্লাহ বলে সে মারা যায়। তো এদিকে ববিতা, তার ছেলে এবং পরিমৃত্যু তারা একসাথে হয়ে যায়। তো পরিমৃত্যু বলে, বাতিজা শোনো, তুমি কিন্তু আমার বন্ধুর ছেলে, শুধু তুমি আমার বন্ধুর ছেলে না, আজ থেকে তুমি আমার ছেলে। তখন ববিতা বলে, ভাইজান আপনাকে আমি খুব ভালোবাসি, কারণ আমার স্বামীর পাশে আপনি সবসময় ছিলেন। তো সোহালডানা বলে, এ তো আমার জানে দোষ। সোহালডানা বলে, দোষ, আজ থেকে তুই আমার এই বাড়িতে থাকবি, আমরা সবাই মিলেমিশে থাকবো। তো এভাবেই দেখা যায় মিন্টু আমার নাম ছবির গল্পটা শেষ হয়। তো মিন্টু আমার ছবির গল্পের ভিতরে একটা টুইস্ট ছিল কি, 2 বন্ধুর একটা মিল ছিল, তাদের ভালোবাসা ছিল, তাদের বন্ধুত্ব ছিল, তারা জানে দোষ ছিল। কিন্তু পরিচালক এজে মিন্টু এই ছবির নামটা দেখেছিলেন তার নামকরণ অনুযায়ী, কারণ মিন্টু আমার নাম ছবির এজে মিন্টু ছিল পরিচালক, তার নামটা ছিল মিন্টু। তো এজে মিন্টু এবং নিজে এই ছবির প্রযোজক ছিলেন, তিনি বলে যে আমার নামকরণেই এই ছবির নাম আমি রাখব। এবং এজে মিন্টু ছবির নাম মিন্টু আমার নাম রাখার পর এই ছবিটা যখন তিনি তৈরি করেন, তো আগেই মিন্টু আমার নাম ছবিটা দেয়নি,
পরবর্তীতে যখন ছবিটা তৈরি করে ফেলে তখন ছবিটা দেখার পর তারা নামে একটা সিদ্ধান্ত করে যে এই ছবির নাম মিন্টু আমার নাম দেওয়া হোক এবং আমার নাম করে নেয়। তো দর্শক মহলেও এই ছবিটা প্রচণ্ডভাবে সাড়া পেয়েছিল, কারণ দর্শক প্রশংসা পেয়েছিল। এই ছবির গানগুলি খুব সুন্দর ছিল এবং ববিতার ছেলের মুখে একটা গান ছিল, গানটা খুব সুন্দর, ফিরে এসে আমার বাবা। মানে এই গানটা কোথায় গেলে আমার বাবা, এই গানটা যখন সিনেমার পর্দায় এই বাচ্চাটির মুখে আসে তখন হলে যারা দর্শক ছিল তাদের চোখের পানি কেউ ধরে রাখতে পারেনি। প্রত্যেকটা ছেলের অথবা প্রতিটা যুবক, প্রতিটা যুবতী মেয়ের চোখে পানি এসেছিল গানটা শোনার পর। এবং ছবিটা সুপার ডুপার হিট ব্যবসা করেছিল। এজি মিন্টু একজন সামাজিক ছবি বানাতে সে পছন্দ করতেন এবং তার কয়েকটি ছবি সামাজিক সে করে সফলতা পেয়েছিলেন, যেমন বাঁধনহারা, জনি ইত্যাদি কয়েকটি ছবি তিনি পরিচালনা করেছিলেন। এবং তার একটা ছবি ছিল সত্য মিথ্যা। তবে এই ছবিগুলি তিনি করে খুব সফলতা অর্জন করেছিলেন। এজি মিন্টুর ছবিতে একটা রহস্য ছিল যে তার ছবিতে গল্প ছিল, আর গল্প না থাকলে ছবিতে চলে না। তবে এজি মিন্টু বলেছিল আমার ছবিতে গল্প থাকবে এবং সুন্দর একটা মিল থাকবে এবং সুন্দর অ্যাকশনও থাকবে এবং ডায়লগ থাকবে এবং দর্শক যাতে হল থেকে বের হয়ে না যায় এবং দর্শককে কীভাবে ধরে রাখতে হয় সেটা এজি মিন্টু জানতো। আর এজি মিন্টুর ছবি যখন তৈরি করতেন তখন তার মনের তাকিদে এবং তার ভালোবাসা এবং তার অন্তরের স্থল থেকে এবং তার মাথার ব্রেন থেকে সে সব বুদ্ধি সঞ্চয় করে এবং গল্প অনুযায়ী সেই ছবিটাকে তৈরি করতেন এবং খুব যত্ন করে। আর যত্ন করে যখন তৈরি করতেন আর সেই ছবিটাই সুপার ডুপার হিট হতো। যেমন সত্যমিথ্যা ছবিটি সুপার ডুপার হিট হয়েছিল এবং লালু মাস্তান ছবিটা করেছিলেন জসিমকে দিয়ে নায়ক হিসাবে, ওই ছবিটাও সুপার ডুপার হিট হয়েছিলেন। তো এজি মিন্টুর প্রতিটা ছবিই তার সুপার ডুপার হিট হয়েছিল এবং তিনি প্রতিটা ছবি ভিতরেই তার গল্পের একটা মাধুর্য ছিল, আর সেই মাধুর্যগুলোই গোলাপের মেটে ফুটে থাকতো হলে যখন মুক্তি পেত এবং দর্শকরা উৎসবে পড়া ভিড় করে ছবিগুলি মনোযোগ সহকারে দেখত এবং প্রতিটা ছবি তার সফলতা, সে সাফল্য সিঁড়ি বেয়ে সে আস্তে আস্তে উপরে উঠে যায়। তেমন পরিচালক হিসাবে এজি মিন্টু খুব দক্ষ একজন পরিচালক ছিলেন, এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ তার পরিচালনার প্রত্যেকটা ছবির ভিতরেই তার বুদ্ধি এবং মেধা ছিল এবং তার নলেজ এতটুকুর ছিল যে তার কোন দৃশ্যটা কোন জায়গা থেকে নিতে হবে এবং কোন দৃশ্যটা কোথা থেকে নিলে ভালো হবে সেটা সে ভালো করে জানত বিধায় সে সুন্দর করে ছবিটা পরিচালনা করতে পারতেন। এবং তিনি বিশেষ করে সমুদ্র তীর এবং বন জঙ্গলেই ছবি পরিচালনা করতে পছন্দ করতেন এবং দৃশ্যগুলি সেখানেতে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেন এবং বিশেষ করে বাড়ির ভিতরের দৃশ্যগুলো সে সব সুন্দর করে নিতে পারতেন। আর ক্লোজ-আপ সিনগুলো যে সে নিত দৃশ্যগুলি, যেটা সামনাসামনি মুখ দেখায় এবং অভিনেত্রী এবং অভিনেতার, সেই দৃশ্যগুলি তার খুব নক্ষ দর্শনে থাকতো এবং তিনি সুন্দর করে পরিচালনা করতেন বলেই ছবিগুলি দর্শক দেখত এবং তার প্রশংসা করত। তো প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন এজি মিন্টু। চলচ্চিত্র পাড়ায় পরিচালক হিসাবে তিনি সুনাম অর্জন করেছিলেন এবং তার খ্যাতি অর্জন করেছিলেন এবং তার নাম ডাক ভালো হয়েছিল এবং তিনি একজন ভালো মানুষ ছিলেন বলে আমার বিশ্বাস এবং সবাই তাই বলতো।